জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, জনতা ভার্সাস নেতাতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, পশ্চিমবঙ্গ তথা এই বাংলা কি দুর্নীতি থেকে মুক্তি পাবে? দর্শক, এই বাংলা কি ভাই ভাতিজা রাজনীতি অর্থাৎ পরিবারবাদী রাজনীতি থেকে মুক্তি পাবে? দর্শক, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তুই কে রে, তোর কথা শুনে 13 তারিখ থেকে পতাকা তুলতে হবে। এইভাবে একজন সাংবিধানিক প্রধান হয়ে তথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের সাংবিধানিক প্রধান তথা দেশের প্রধানমন্ত্রীকে তুই তাকারি দিয়ে সম্বোধন করা, এটা কোন ভারতীয় সংস্কৃতি? এটা কোন বাংলা সংস্কৃতি? এই বাংলাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলাকে বলা হয় বিদ্যাসাগরের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা। কিন্তু আমরা আজকে সাংবিধানিক পদে সর্বোচ্চ আসনে যিনি বসে রয়েছেন তথা এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখের ভাষা, তার এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে তুই দিয়ে সম্বোধন করা, যেভাবে ভাষার মান নিম্ন থেকে নিম্নতরে আসছে বাঙালি সংস্কৃতিকে, সেখানে ভারতের কাছে এই বাঙালি উঁচু মাথাটাকে হেট করে দিচ্ছে। যেখানে এই বাংলা কাব্যধারার জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, আর আজকে বাংলার মান সম্মানকে কোথায় নিয়ে যাচ্ছে? এরপরে কোনো বাঙালি ছেলে বা মেয়ে বাইরে গিয়ে, দিল্লিতে গিয়ে মুখ উঁচু করে, মাথা উঁচু করে কথা বলতে পারবে তো? দর্শক, তার সাথে সাথে আমি আজকে আলোচনা করব যে আজাদি কা অমৃত মহোৎসব যেটা পালন হয়েছে বা চলছে, তার সাথে সাথে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে আমাদের দেশের সাংবিধানিক প্রধান তথা আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে, সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে তার বার্তা পৌঁছে দিয়েছেন। সেই বার্তার মধ্যে অনেক কিছুই বলেছেন, তবে আমি আজকে মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করব। 1, নারী শক্তি; 2, ভাই ভাতিজাবাদ রাজনীতি অর্থাৎ পরিবারবাদ রাজনীতি; তার সাথে সাথে ভ্রষ্টাচার, দুর্নীতি আজকে কোথায় গিয়ে পৌঁছে গেছে এই বাংলা তথা দেশে, সেই দিকে লক্ষ্য করার চেষ্টা করব। তার সাথে সাথে যখন দেশের প্রধানমন্ত্রী সংস্কৃতি নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে, ভাষা নিয়ে উচ্চমানের কথাবার্তা বলছেন, সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার এই নিম্ন রুচির পরিচয় কিভাবে আপনারা একই দাঁড়িপাল্লায় দুজনকে বিচার করবেন? একদিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের মধ্যে ভাষার আকাশ পাতাল পার্থক্য তথা তফাৎ আমরা দেখতে পাচ্ছি। দুজনের মধ্যে ভাষা, মাধুর্য, বক্তব্যের বহু বহু পার্থক্য। একুল উকুলের মধ্যে কোনো সম্পর্কই নেই। যখন একজন ভারতীয় সংস্কৃতিকে উন্নত মানের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, যখন ভারতকে রাষ্ট্রবাদ হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরার চেষ্টা করছেন ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতাকে, সেখানে বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে, বাংলার একজন সাংবিধানিক প্রধান হয়ে বাংলা সংস্কৃতিকে কিভাবে আস্তে আস্তে বাঙালিদের মাথাটাকে নিচু করে দিচ্ছে, সংস্কৃতির এই অবনমন, ভাষার এই অবনমন, নেতাদের এইভাবে ভাষা যা দিনকে দিন মানুষ থেকে আমাদেরকে কোথাও না কোথাও পশু বৃত্তিতে, পশুর মতো ক্যারেক্টার বা এই পশুসুলভ মানসিকতায় আমাদেরকে শিক্ষিত করে তুলছে। দর্শক, আমরা আস্তে আস্তে মানুষ থেকে কোথাও না কোথাও পশুসুলভ ভাষায় পৌঁছে যাচ্ছে। কিছু মাফিয়া, কিছু অশিক্ষিত, কিছু অসংবেদনশীল, সামাজিক নয় অসামাজিক মানুষদের ভাষা আজকালকার নেতা মন্ত্রীদের মুখে আসছে, তার সাথে সাথে আমাদের সভ্যতা সমাজেও ছড়িয়ে পড়ছে। এটা নিয়েই আমি মূলত আলোচনা করব। দর্শক, মূলত আমরা যদি দেখি যে দিল্লির লালকেল্লা থেকে আজাদি কা অমৃত মহোৎসব তথা এই স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যেভাবে এই দেশের জন্য বার্তা দিয়েছেন, প্রায় 83 মিনিট 83 মিনিট বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি 32 বার অমৃতকাল এই কথাটা বারবার বলেছেন, প্রায় 32 টাইমস। চিন্তা করতে পারছেন, অমৃতকাল কথাটা 32 বার বলেছেন। তার সাথে সাথে 31 বার 31 বার ভারত, এই ভারত শব্দটাকে বলেছেন। তার সাথে সাথে 26 বার সংকল্পর কথা উল্লেখ করেছেন আমাদের প্রধানমন্ত্রী। তার সাথে সাথে 17 বার দুর্নীতি তথা ভ্রষ্টাচার, পরিবারবাদের কথা বলেছেন।
আর তার সাথে সাথে যেটা উল্লেখ না করলেই নয়, 16 বার মহিলা শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রধানমন্ত্রী। হ্যাঁ দর্শক, যখন দিল্লি লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেশকে যখন সম্বর্ধনা দিচ্ছিলেন তথা ভাষণ দিচ্ছিলেন, তার বক্তব্য তুলে ধরছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তখন তিনি 16 বার মহিলা শব্দটা ব্যবহার করেছেন। কারণ জানেন দর্শক, আজকে একটা সামাজিক চেতনা, সামাজিক ব্যাধি আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। আজকালকার দিনে সামাজিক মহিলা বা নারীদেরকে সম্মান দেওয়া হয় না আমাদের দেশে। কারণ নারীদেরকে কোথাও না কোথাও আজও সবসময় অপমানের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। কিন্তু নারী, যে দেশে বলা হয় যে নারীকে দেবী রূপে পূজা অর্চনা করা হয়, বলা হয় যে দেশে বা যে ঘরে নারীকে পূজা অর্চনা করা হয় সেখানে নাকি দেবতার বসবাস করে। কিন্তু আজকে আমরা দেখি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় নারীদের দেখলে কোথাও না কোথাও টিকা টিপ্পনি, চোখ বড় করে দেখা, তার সাথে সাথে অভাব্য গালিগালাজ, অপশব্দ বা বাজে শব্দ যেগুলো বেরিয়ে আসে মানুষের মুখ থেকে। তো এই জায়গাটায় আমি ভাষাগুলো পার্টিকুলারলি বলবো না, কিন্তু সত্যি এটা আমাদের ভাবতে হবে যে যেভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আজকে মহিলারা যদি ঘর থেকে বেরোয়, পাড়ার মোড়ে, রাস্তার মোড়ে, কোথাও না কোথাও চায়ের দোকানে, বাজারে, অফিসে, প্রত্যেকটা জায়গায় মহিলাদের দেখে টিকা টিপ্পনি, চোখ তুলে দেওয়া, কোথাও না কোথাও চোখের ইশারা, তার সাথে সাথে অশ্রাব্য গালিগালাজ, এটা কিন্তু দিনকে দিন আমাদের সমাজে একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আর এর সমস্যার সমাধান কি করে হবে? এই সমস্যার সমাধানের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই সামাজিক ব্যাধিটা মানুষকে এগিয়ে আসতে হবে, পুরুষতান্ত্রিক সমাজকে এগিয়ে আসতে হবে। তার সাথে সাথে এই পুরুষই পারবে এই ব্যাধি থেকে মহিলাদের মুক্তি দিতে। দর্শক, যেখানে মহিলাদের প্রতি প্রত্যেকটা মানুষের যে কি চিন্তা করছে, প্রতিনিয়ত যেভাবে গালিগালাজ আসছে, তার সাথে সাথে আপনারা জানেন যে ওটিটি ওয়েব সিরিজগুলো, যেগুলো বর্তমানে আমাদের প্রায় ম্যাক্সিমাম দেখবেন যেগুলো টিভি শো হয় বা সিনেমা হয় বা ওয়েব সিরিজগুলো হয়, যেখানে বাজে ভাষা, অশ্রাব্য ভাষাগুলো ব্যবহার করা হয়। আজকালে একটা ফ্যাশন হয়ে গেছে যে এই ওয়েব সিরিজগুলোতে বাজে শব্দ না ব্যবহার করলে মনে হবে তার মধ্যে ফ্রিডম অফ ক্রিয়েটিভিটি নেই, ক্রিয়েটিভিটি যেন নেই। মানে ক্রিয়েটিভিটির নাম করেও এই যে মহিলাদের একটা কটূক্তি করা, মহিলাদের উপর বাজে অশ্রাব্য গালিগালাজ করা, এগুলো যেন আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠছে। আর আমরা এগুলো সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে পড়ছি। লোকেরা এইরকম গালিগালাজ করার পরেও কিন্তু অপমান বোধ করে না। দর্শক, আপনারা প্রায় দেখবেন হয়তো কোথাও চায়ের মোড়ে বা কোথাও না কোথাও বাজারের মধ্যে 2-4জন মিলে অপশব্দ ব্যবহার করছে। তাদের মধ্যে কোনো অপমান বোধ নেই, তাদের মধ্যে কোনো কুণ্ঠাবোধ নেই। খুব নির্দ্বিধায় মহিলাদের নিক্ষেপ করে এই ধরনের কটূক্তিগুলো করে দেওয়া যায় দেশের। কিন্তু এটা এই ভারতীয় সভ্যতা সংস্কৃতির পরম্পরা ছিল না, এটা কিন্তু মূল সভ্যতা সংস্কৃতি নয়। আমাদের দেশে মহিলাদের বা নারীদেরকে দেবী রূপে পূজা অর্চনা করা হয়। সুতরাং মহিলাদের এইভাবে কটূক্তির চিন্তাভাবনা আমাদের সংস্কৃতির অঙ্গ হতে পারে না। এই রকম একটা অপমান করার অর্থ হচ্ছে মা বোনেদের অপমান করা। দর্শক, বিশেষ করে যখন এইভাবে মহিলাদের উপর অত্যাচার হয় বা মহিলাদেরকে এইভাবে কটূক্তি করা হয়, তখন অনেক মহিলারাই নির্দ্বিধায় মুখ বুঝে এটাকে সহ্য করতে বাধ্য হয়। কারণ তারা কি করবে? দেখা গিয়েছে 10,000-এর মধ্যে হয়তো একজন মহিলা এইটা থানায় নিয়ে যায়, কমপ্লেন করে। ম্যাক্সিমাম মহিলারা সহ্য করতে বাধ্য হয়। তাই কোথাও না কোথাও এই জায়গাটায় প্রশ্ন উঠছে যে কারণ আজকাল দেখবেন যখন বাড়িতে কোনো 12 বা 14 বছরের মেয়ে যখন বাইরে যায়, তখন কিন্তু মা বাবারা তার খোঁজ নেয়, কোথায় যাচ্ছিস, কখন আসবি, ফোনে পৌঁছে গেছিস তো, বাড়িতে ঠিক সময় পৌঁছেছিস তো, এইভাবে তাড়াতাড়ি আসার কথা বলে দেয়। কিন্তু কখনো কোনো ছেলেরা যখন বাড়িতে 12টার পরেও, রাত্রি 12টার পরেও ফিরে আসে, তখন কিন্তু মা বাবারা সজাগ হয় না। মা বাবারা জিজ্ঞেস করে না ওই ছেলেকে যে তুই এতক্ষণ কোথায় ছিলি, কেন তো দেরি হলো, কি করছিলিস, কোন বন্ধু, এই প্রশ্নগুলো কিন্তু করে না। কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজ। এইটাই বুঝতে হবে দর্শক যে এখানে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। কারণ যেভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ে, মহিলাদের যেভাবে রেপ, ধর্ষণ করা হয়, যারা রেপ বা ধর্ষণ করে তারাও কিন্তু কোনো না কোনো পুরুষ, কোনো না কোনো ছেলে, আর সেই ছেলে কোনো না কোনো মায়েরই সন্তান। তাই স্বাভাবিক কারণে বাড়ি থেকে অর্থাৎ পরিবার থেকে মা বাবাদেরকেই সাবধান হতে হবে। মা বাবাদের থেকেই, পরিবার থেকেই সভ্য সমাজটাকে গড়তে হবে। তাই কোথাও না কোথাও
এই যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলাদের উপর যেভাবে অকথ্য অত্যাচার নেমে আসছে, যেভাবে কটূক্তি বা গালিগালাজ অশ্রাব্য ভাষায় কথা বলা, এটা আস্তে আস্তে করে এটা একটা সামাজিক ব্যাধি। তাই সামাজিকভাবে এটাকে বয়কট করতে হবে। সামাজিকভাবে এই ভাইরাসের ঔষধ আবিষ্কার করতে হবে। সমাজই পারবে, সমাজের এই পুরুষতান্ত্রিক পুরুষরাই পারবে এই রোগটাকে নির্মূল করতে একদম সমাজ থেকে। তাই দর্শক, এটা প্রথম কথা যে নারীদের সম্মান করা, তার সাথে সাথে নারীদেরকে কিভাবে দেবী রূপে পূজার্চনা করা হয় এই দেশে। দর্শক, হ্যাঁ, এটা ভারতবর্ষ, এখানে এমন একটা দেশ যেখানে নারীকে দেবী রূপে পূজিত করা হয়। আর বলা হয় যে ঘরে নারীকে দেবী রূপে পূজা অর্চনা করা হয় সেই ঘরে দেবতার বসবাস হয়, অর্থাৎ দেবতারা বসবাস করে। তাই স্বাভাবিক কারণে আমরা ভারতীয়রা নারীকে দেবী মাতৃরূপে পূজিত করি। সুতরাং কোথাও না কোথাও এই যে সামাজিক ব্যাধি, যে এইভাবে কোথাও মোড়ে, চায়ের দোকানে, বাজারে যেভাবে মহিলারা বারবার কটূক্তির শিকার হয়, যেভাবে গালিগালাজ শুনেও প্রতিবাদ করতে পারে না, সুতরাং এই জায়গাটায় এই সামাজিক ব্যাধিটাকে একমাত্র পুরুষরাই এই সামাজিকভাবে এই রোগটাকে সারাতে হবে। হ্যাঁ দর্শক, কারণ এই সামাজিক ব্যাধি সামাজিকভাবেই সমাধান করতে হবে, কারণ কখনোই সরকার এটাকে পুরোপুরিভাবে নির্মূল করতে সমর্থ হবে না যদি না সমাজ এগিয়ে আসে। তাই হয়তো প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লা থেকে এই সামাজিক ব্যাধিটাকে শুধরানোর জন্য, এই সামাজিক রোগটাকে সমাধানের জন্য নারীদের সম্মানের কথা বলেছেন। দর্শক, যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নারীদের নিয়ে সম্মানের কথা বলছেন, যখন ভাষা নিয়ে, ভাষার সভ্য সংস্কৃতি পান হওয়ার কথা বলছেন, যখন ভাষার সুন্দরতাকে তুলে ধরার চেষ্টা করছেন, তখনই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বোচ্চ নেত্রী, সাংবিধান পদে আসীন, এই রাজ্যের সর্বোচ্চ পদে আসীন নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাধীনতা উপলক্ষেই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তুই দিয়ে সম্বোধনা করেছেন। হ্যাঁ দর্শক, রাজ্যের সর্বোচ্চ পদে আসীন, সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তিত্ব, যিনি রাজ্যকে সভ্যতা সংস্কৃতি শেখাবেন, যিনি বাংলা সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরবেন দেশের কাছে, তা না করে তিনি দেশের প্রধানমন্ত্রীকে তুই দিয়ে সম্বোধনা করে বাংলা সংস্কৃতি এবং বাংলা সভ্যতাকে অপমানই শুধু করেননি, তিনি তার কলুষিত করেছেন আমাদের বাঙালি সমাজকে। দর্শক, এরপরেও বলুন, কোনো বাঙালি ছেলে বা মেয়েরা দিল্লিতে গিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবে তো? তাদের মাথাটা কি সত্যি নিচু করে দেওয়া হলো না এই দেশের কাছে? কারণ যে এই বাংলাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। এই বাংলায় বাংলা কবিতা লিখেই, গীতাঞ্জলি লিখেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। ভাবুন, এই বাংলায় বিদ্যাসাগরের দেশ রাজ্য বলা হয়। এই বাংলা হচ্ছে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, কাজী নজরুলের। সেই বাংলার সংস্কৃতিকে কিভাবে আমাদের সর্বোচ্চ নেত্রী কিভাবে ভাষার মাধ্যমে কলুষিত করছে, কিভাবে বাংলার মানুষের মাথাটাকে দেশের কাছে ছোট করে দিচ্ছে, হেট করে দিচ্ছে। অবশ্য এইভাবে তুই তাকারি সম্বোধন করে বাংলা সংস্কৃতিকে অপমান করার অর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হবে, তার মুখ থেকে তো এইভাবে সুন্দর সুন্দর ফুলঝুরি বেরোবেই। আপনারাই ভাবুন না, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এলেন, সাক্ষাৎ করে এলেন, বললেন যে তিনি নাকি রাজ্যের জন্য টাকা আনতে যাচ্ছেন, কিন্তু না ছিল সেখানে কোনো আধিকারিক, কোনো অফিসার, না ছিল কাগজপত্র। সরাসরি গেলেন, মিটিং করলেন, কথাবার্তা বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে, 3 দিন ধরে চলে এলেন। আসলে দর্শক, ওই যে নিজেকে বাঁচাতে হবে, ভাইপোকে বাঁচাতে হবে, তাই দৌড়ে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, অনেকটা পায়ে হাতে ধরে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে এলেন। কিন্তু যখন তিনি এইবার নিজের রাজ্যের সহমহিমায় এসে গেছেন, যখন তিনি রাজ্যের নেত্রী, যখন তার ভোট ব্যাংকের কথা ভাবতে হবে, যখন ভোট বাক্সকে সুরক্ষিত রাখতে হবে, যখন তার সাঙ্গপাঙ্গদের, তার চেলা চামচাদের উদ্বুদ্ধ করতে হবে, তখন এইভাবে সুন্দর সুন্দর মুখ থেকে ভাষা বেরোচ্ছে, প্রধানমন্ত্রীকে তুই তাকার দিয়ে বলছে। ভাবুন, এই মুখ্যমন্ত্রী একবার প্রধানমন্ত্রী ইন্টারভিউতে বলেছিলেন, ভাষণে বলেছিলেন যে এই মুখ্যমন্ত্রী কিন্তু বছরের 1-2 বার এই রাজ্য থেকে মিষ্টি পাঠিয়ে দেন হাঁড়িতে করে। আবার এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাঞ্জাবি, পাজামা, কুর্তা পাজামা পাঠিয়ে দেন, কখনো কখনো আমও পাঠিয়ে দেন। ভাবুন, যখন নিজের দরকার হয় তখন পাঠিয়ে দেন,
আর যখন দেশের সংস্কৃতির কথা আসে, যখন বাংলা সমাজের কথা আসে, তখন বাংলা সমাজকে কলুষিত করে। শুধুমাত্র নিজের ভোট বাক্সের কথা ভেবে, নিজের ভোটকে কুক্ষিগত করে নিজের পদটাকে, নিজের চেয়ারটাকে বাঁচানোর জন্য কিভাবে জানেন উনি যে তুই তাকারি বললে আমাকে নিয়ে আলোচনা হবে, কোথাও না কোথাও বিজেপি বিরোধী শক্তিগুলোকে উদ্বুদ্ধ করা যাবে, তাই তিনি এইভাবে ভাষার ফুলঝুরি দিচ্ছেন। ভগবান কিন্তু এই মুখটা দিয়েছে সুন্দর ভাষা বলার জন্য, আবার কুৎসিত ভাষা বলার জন্য। পারলে একটু বাংলা সংস্কৃতিবান হোক, কারণ সর্বোচ্চ পদে এভাবে নেত্রীকে মানানসই হয় না, মানান দেয় না। আমাদের রাজ্যের কেন, ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে তুই তাকারি দিয়ে সম্বোধন করেনি। আজাদি কা অমৃত মহোৎসব, হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, দেশের 75তম স্বাধীনতা পূর্তি উদযাপন হচ্ছে। আপনি চাইলে ঘর ঘর তিরঙ্গা লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, কেউ জোর করছে না। এটা একটা কেন্দ্রীয় সরকারের কর্মসূচি, কেন্দ্রীয় সরকার কর্মসূচি নিয়েছে, আপনারা চাইলে পালন করবেন, না চাইলে করবেন না, এখানে কেউ জোর জবরদস্তি করছে না। সুতরাং এইভাবে তুই তাকারি দিয়ে বাংলা সংস্কৃতিকে, বাঙালিকে অপমান করার অর্থ কি? দর্শক, এইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে দুজন, এক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের সংস্কৃতির তুল্যমূল্য বিচার করুন। একজন দেশের সভ্যতা সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, নরেন্দ্র মোদী চেষ্টা করছেন ভারতীয় সভ্যতা সংস্কৃতি এগিয়ে যাক, দেশের লোক, পৃথিবীর লোক সম্মান করুক এই সভ্যতা সংস্কৃতিকে, যেখানে নারীদেরকে উঠে আসুক, নারীরা শক্তিশালী হোক, নারীদের সম্মান দেওয়া হোক, ভাষার সংযত আসুক, এই দুর্নীতি, গালিগালাজ, অশ্রাব্য অপশব্দগুলো যাতে না ব্যবহার হয়, তা পরিবার থেকে শুরু হোক, সমাজ থেকে শুরু হোক। সমাজই পারে এই রোগটার, ব্যাধিটাকে সমাধান করতে, একদম সমূলে উপড়ে দিতে। আর সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবুন, যিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, সেই রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার পরিবর্তে বাঙালি সভ্যতা, সংস্কৃতি এবং বাঙালিকে, পুরো জাতিকে দেশের কাছে ছোট করছে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে না। অন্ততপক্ষে নারীকে সম্মান করুন, ভাষাকে সম্মান করুন। বাংলা ভাষা এতটা বাজে ভাষা নয়, এতটা কুৎসিত ভাষা নয়। এইভাবে বাংলা ভাষাকে কলুষিত করবেন না দয়া করে। এতে আপনার আখের হয়তো লাভ হয়, আপনার ভোট ব্যাংক বাঁচে, আপনার চেয়ারটা সুরক্ষিত থাকে, কিন্তু বাঙালি সমাজ, বাঙালি জাতি, বাঙালিরা ভুলুণ্ঠিত, কলুষিত, অপমানিত বোধ ছাড়া আর কিছু করে না। দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেশের 75তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যেভাবে এই জাতি তথা এই দেশবাসীকে সম্বোধনা করেছেন, সেখানে আরও উঠেছে ভাই ভাতিজাবাদ রাজনীতি। এটা এক ধরনের ভাইরাস, পরিবারবাদী ভাইরাস। এই ভাইরাস যে দেশে একবার ধরে তার পুরো ঝাঁচড়া করে দেয়, ঘুণ ধরিয়ে দেয় পুরো দেশের। দর্শক, এই পরিবারবাদ বা এই ভাই ভাতিজা রাজনীতি, এটা শুধুমাত্র যে রাজনীতিতে রয়েছে তা নয়, এটা বর্তমানে বিভিন্ন সংস্থাতেও রয়েছে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, প্রাইভেটাইজেশন হতে পারে। যেমন ধরুন বিভিন্ন কোম্পানি, সেখানে আপনি ধরুন বিভিন্ন আপনারা দেখেছেন যে আগে খেলায় বিভিন্ন যারা খেলোয়াড় ছিলেন, তারা দেখবেন তাদের ভাই, ছেলে মেয়েকে খেলোয়াড় হিসেবে বিদেশে পাঠিয়ে দিতেন, তারা হেরেও চলে আসত। কোথাও না কোথাও ট্যালেন্টকে অসম্মান করা। তার সাথে সাথে দেখবেন সিনেমা জগৎ, যে দেখবেন বড় বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তার ছেলে মেয়ে, তার ভাই, তাদেরই সব পরিবার, সবাই দেখবেন সিনেমাতে যুক্ত। শুধু এটা বললাম বিভিন্ন কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেমন একটা কোম্পানি বা একটা সংস্থার ক্ষেত্রে যদি এই পরিবারবাদ ঢুকে যায়, সেখানে দুর্নীতিটা অনেক সহজ হয়ে ওঠে, তার সাথে সাথে সেই সংস্থার ঘুণ ধরিয়ে দেয়। ঠিক একইভাবে দেশের জন্য সমাজের জন্য যখন পরিবারবাদ রাজনীতি ঢুকে যায় এই ভাইরাসটা, তখন কিন্তু এই পরিবারের লাভ হয় শুধুমাত্র। পরিবারবাদ রাজনীতি বা পরিবারবাদ, সেখানে শুধু পরিবারের লাভ হয়, কিন্তু দেশের কোনো লাভ হয় না। অ্যাকচুয়ালি এই পরিবারবাদের মাধ্যমে ট্যালেন্টের পরিসমাপ্তি ঘটে, ট্যালেন্টরা রাস্তায় মার খায়, তার সাথে সাথে যোগ্যতা মার খায়, মেধাবী লোকেদের প্রায় শেষ করে দেওয়া হয়, প্রতিভাকে বা যোগ্যতাকে সুযোগই দেওয়া হয় না তাদের বেড়ে উঠতে। কোথাও না কোথাও রাস্তায় এই প্রতিভাগুলো হারিয়ে যায়। এতে মূলত দেশের তো কিছু ভালো হয় না, কিন্তু
আমরা তো জানি যে এখানে পরিবারের তো ভালো হয়। দর্শক, ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বর্তমানে এমন কোনো আঞ্চলিক পার্টি নেই যারা পরিবারবাদী এই ভাইরাসে আক্রান্ত নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যত আঞ্চলিক পার্টি রয়েছে সবাই পরিবারবাদী এই ভাইরাসে আক্রান্ত। সব রাজনৈতিক দলে দেখবেন পরিবারবাদ, একটা পরিবার তারাই চালাচ্ছে রাজ্যটাকে। শুধুমাত্র ভারতবর্ষে এই মুহূর্তে দুটো পার্টি রয়েছে, রাজনৈতিক দল, যারা পরিবারবাদের ভাইরাস থেকে কিছুটা মুক্ত। সেই দুটো দল, একটা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেখানে এখনো পর্যন্ত পরিবারবাদের থেকে ট্যালেন্টকে কিছুটা হলেও সম্মান দেওয়া হয়। আর রয়েছে কমিউনিস্ট পার্টি। হ্যাঁ দর্শক, কমিউনিস্ট পার্টি মানে সিপিআই এবং সিপিআইএম। এখনও অনেক রাজ্য রয়েছে যেখানে কেরালা বলুন, সেখানেও কমিউনিস্ট পার্টি সরকার চালাচ্ছে, কিন্তু এই পরিবারবাদের ভাইরাসটা তাদেরকে আক্রান্ত করতে পারেনি। অর্থাৎ বিজেপি এবং কমিউনিস্ট, সিপিআই এবং সিপিআইএম, এরা কিন্তু এখন এই পরিবারবাদ থেকে মুক্ত। দর্শক, এখন প্রধানমন্ত্রী মূলত লালকেল্লা থেকে ভারতবাসীর উদ্দেশ্যে যে বক্তব্যটা রেখেছেন, সেখানে হচ্ছে ভারতবাসীকে, ভারতীয়দেরকে এখন চয়েস করার সময় এসেছে। তারা কাকে গ্রহণ করবে? তারা এই পরিবারবাদকে গ্রহণ করবে না মেরিট, যোগ্যতা, প্রতিভা, ট্যালেন্টকে সম্মান দেবে? সব জায়গাতেই যখন ট্যালেন্ট বা মেরিট সম্মান পাবে তখন দেশ তথা জাতির উন্নতি অবশ্যম্ভাবী। কিন্তু যদি পরিবারবাদ আসে তখন কিন্তু উন্নতি সম্ভব হয় না। জানি না দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, যখনই দেখবেন পরিবারবাদ ঢুকবে তখন তার সাথে সাথে দুর্নীতির ভাইরাসও ঢুকবে। দর্শক, লালকেল্লা থেকে তিনি আরও একটা কথা বলেছেন যে দুর্নীতি বা ভ্রষ্টাচার। হ্যাঁ দর্শক, প্রায় বললাম যে 17বার ভ্রষ্টাচার বা পরিবারবাদ এই কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন। তো সেখানে তিনি বলেছেন দেশে এক শ্রেণীর কাছে প্রায় থাকা খাওয়ার ঘর নেই। দর্শক, আপনারা জানেন যে ভারতে দু ধরনের মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে দুটো অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য খাটাখাটনি করে। আরেক শ্রেণীর মানুষ এসিতে বসে থাকে, যারা দুর্নীতির আখড়ায় টাকার উপরে বসে থাকে। দর্শক, এটাই সত্য যে এই দেশের মানে অপ্রিয় হলেও সত্য কথা, যেটা এই দেশে দু ধরনের মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা দুমুঠো অন্ন পায় না। দর্শক, এই দেশে কয়েক কোটি মানুষ যারা রাতের বেলা এক মুঠো খাবার খেয়ে, মানে একবেলা খাবার খেয়ে ঘুমোতে যায়। কয়েক কোটি মানুষ রয়েছে যারা অর্ধাহারে, অনাহারে দিন কাটায়। কয়েক কোটি মানুষ রয়েছে যাদের ন্যূনতম রাত্রিবেলা বিশ্রামের জন্য বা ঘুমানোর জন্য ছাদটুকু নেই, ফুটপাত বা রাস্তায় কাটাতে হয়। তাই এটা থেকে বলা যায় যে এই দেশের এক শ্রেণীর মানুষ যারা ন্যূনতম ঘর নেই থাকার, বাসস্থান নেই, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান নেই এক শ্রেণীর মানুষের। আরেক শ্রেণীর মানুষ যারা চুরির টাকা রাখার জন্য ঘর খুঁজে পাচ্ছে না, মানে ঘর ভর্তি টাকা খুঁজে পাচ্ছে না যে আরো কত ঘরে রাখবে। ভাবুন, এক শ্রেণীর মানুষ এই সমাজেই বসবাস করে যাদের ন্যূনতম ঘর নেই বাসস্থানের জন্য, থাকার জন্য। আর এক শ্রেণীর রাজনৈতিক দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীরা, তাদের ঘরে কোটি কোটি টাকা। দর্শক, আপনারা দেখেছেন যে এই রাজ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 73 কোটি টাকা, 73 কোটি টাকা, তার সাথে সাথে অঠেল সম্পত্তি, 20টা অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেলের 20টা অ্যান্ড্রয়েড ফোন, তার সাথে সাথে অনেক হচ্ছে বিভিন্ন ফ্ল্যাটের সম্পত্তি, বিমার কাগজ। তাহলে কত দলিল, কত সম্পত্তির কাগজ, কত বিমা, সোনা পাওয়া গিয়েছে। ভাবুন, এই ভারতের এই রাজ্যের এক শ্রেণীর মানুষ যাদের কাছে দুমুঠো বাজার করার মতো, একবেলা বাজার করার মতো টাকা নেই, দুমুঠো ভাত, অন্ন জোগাড় করার মতো টাকা নেই, পকেট খালি, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আর এক শ্রেণীর নেতা নেত্রীরা এতটাই দুর্নীতিগ্রস্ত যে তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা ইডিরা উদ্ধার করছে। এই দু ধরনের, মানে একই রাজ্যের মধ্যে দু ধরনের মানুষ বসবাস করে। দর্শক, তাই হয়তো তিনি এই দুর্নীতিবাজ থেকে, এই ভ্রষ্টাচার থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন দিল্লি লালকেল্লা থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী।
দর্শক, দুর্নীতি বিরুদ্ধে লড়াই তো লড়তেই হবে, কারণ দেশকে যারা লুটেছে বা যারা লুটছে তাদেরকে তো সেই লুট করা সম্পদ কোনো না কোনো দিন ফেরত দিতেই হবে। দুর্নীতি যারা করে তাদেরকে কিন্তু আবার অনেক সময় মাথায় তুলে রাখা হয়। দর্শক, হ্যাঁ দর্শক, এটা দেখবেন যে কখনো কখনো আমাদের দেশেই যারা দুর্নীতি করে তারা দেখবেন অনেক সময় কোর্টে চলে যায়, কোর্টে বিচার হয়ে যায়, জেলও হয়ে যায়। তারপরেও তারা দেখবেন স্বমহিমায় যেন কিছুই হয়নি, তারা একদম মহান দেশপ্রেমিক, যেন স্বাধীনতা সংগ্রাম করে ফিরে আসছে, এরকম ব্যাপারটা। তারা আবার ভোটে দাঁড়িয়ে যায়, জিতে যায় ভোটে। তো অর্থাৎ কোথাও না কোথাও তাদের মহিমা মণ্ডিত করা হয়, তাদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। দেখুন, চুরি করলো, জেলে গেল, হাইকোর্টে বিচার হলো বা কোর্টে বিচার হলো, জেল হয়ে গেল, তারপরেও তাকে মহিমা মণ্ডিত করা, তাকে প্রতিষ্ঠিত করা, তাকে আবার টিকিট দিয়ে দেওয়া, একটা পুরো সিস্টেম রয়েছে। পুরো কর্পোরেট স্টাইলে তাকে আবার প্রচার করা, তাকে যেন কোথাও দেখানো হয় যে সে কোনো দুর্নীতি করেনি। তারপর তাকে ভোটে দাঁড় করে দেওয়া হয়, ভোটে জিতেও যায়। কারণ মানুষ অতটা বুঝতে পারে না, বা তারা সত্যটা মানুষের কাছে শেষ পর্যন্ত পৌঁছয় না। তখন মানুষ আবার তাদেরকে ভোট দিয়ে যখন পুনরায় জিতিয়ে দেয়, তখন 7 খুন মাপ। দর্শক, এখানে বুঝতে হবে যে চুরি করা, দুর্নীতি করা সেটা কোর্টের বিচার্য, সেখানে আইন অনুযায়ী শাস্তি হয়। আর ভোটে জেতাটা একটা অন্য পলিসি। সুতরাং যখন কোর্টে আইনে প্রমাণিত হয় দোষী, তখন তাদের জেল হয়, সাজা হয়। কিন্তু যখন তারা বাইরে এসে আবার ভোটে জিতে যায়, তখন তারা এটা বোঝাতে চেষ্টা করে যে তাদের কোনো অন্যায় তারা করেনি। কিন্তু দর্শক, দুর্নীতি বা চুরি করাটা ভোটে জেতার পর সেটা সাধু হয়ে যায় না। চোর তো চোরই হয়, সে ভোটে জিতলেও চোর, না ভোটে জিতলেও চোর। শুধু ভোটে জেতার অর্থ তারা আবার পুনরায় স্বমহিমায় পুনরায় নেতা, নেত্রী বা মন্ত্রী হয়ে আসে। ফলে পুনরায় আবার চুরি করার রাস্তাটা খুব সহজ হয়ে যায় তাদের কাছে। মানে এই চুরি করার রাস্তাটা খুব সুগম হয়ে যায়, মসৃণ হয়ে যায়। তাহলে আবার তারা ভ্রষ্টাচার, আবার তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সেই জন্যই তো আমাদের দেশ আজও এক শ্রেণীর মানুষ না খেয়ে দিন কাটায়, অর্ধাহার অনাহারে দিন কাটায়, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে দিন কাটায়, রাস্তার ফুটপাতে দিন কাটায়। আর এক শ্রেণীর মানুষ এসিতে কাটায়, কোটি কোটি টাকার ফ্ল্যাটে কাটায়, বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়, প্রতি মাসে কয়েক লক্ষ টাকার ফল খেয়ে বাঁচে। এরকমও নেতা নেত্রী রয়েছেন, মন্ত্রী রয়েছেন, যাদের মাসে কয়েক লক্ষ টাকার ফল খেতে হয়। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে দু ধরনের বসতি রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা অর্ধাহার অনাহার, যাদের দুমুঠো অন্ন নেই, বাসস্থান নেই। আরেক শ্রেণীর মানুষ শুধু এনজয় আর এনজয়, উন্মাদ আর উন্মাদ, কোটি কোটি টাকার পাহাড়ে শুয়ে আছে। দুর্নীতির চরম সীমায় পৌঁছে গেছে। দর্শক, যখন এই সমস্ত দুর্নীতিবাজদের আমরা কুকীর্তি দেখি, তখন কিন্তু কোথাও না কোথাও এই সমাজকে এগিয়ে আসতে হবে, এই সামাজিক মানুষদেরকে এগিয়ে আসতে হবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। কি হবে সেটা? ভোট না দিয়ে তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত, অথবা তাদের আনফলো করে। কারণ বর্তমানে ডিজিটাল মিডিয়া, ফেসবুক, টুইটারের মতো বিভিন্ন মাধ্যম রয়েছে যেখানে তাদেরকে সামাজিকভাবে আনফলো করা যায়। তার সাথে সাথে এটা বুঝতে হবে যে সামাজিকভাবে দুর্নীতিবাজদের ঘৃণা করা, তাদেরকে নিচু করা, এটা করতে হবে সমাজেরই মানুষকে, নাহলে দুর্নীতি কোনোদিন মুক্ত হবে না। কারণ কোটি কোটি টাকার দুর্নীতি করার পরেও তখন তারা আবার স্বমহিমায় ভোটে জিতে আসে। আবার তারা এটা যখন তাদেরকে দুর্নীতি করার, চুরি করার সুযোগ করে দেয় এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, তখন কিন্তু আলটিমেটলি এই দেশের, রাজ্যেরই ক্ষতি হয়। তাই দর্শক, জনগণকেই ঠিক করতে হবে যে কোন সিস্টেমকে গ্রহণ করবে তারা, কোন সিস্টেমকে গ্রহণ করবে না। কারণ যেখানে দুর্নীতি, যেখানে ভ্রষ্টাচার, যেখানে পরিবারবাদ, যেখানে ভাষার তুচ্ছ তাচ্ছিল্য, ভাষার অবনমন, সেখানে কিন্তু মানুষকে সজাগ হতে হবে, সমাজকে সজাগ হতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। কারণ সামাজিকভাবে যদি বয়কট না করা হয়, তাদের দুর্নীতি আরও বাড়বে, বই কমবে না। দর্শক, বর্তমানে এই যে এতক্ষণ আমি যে বিশ্লেষণ করলাম, সেখানে মূলত এইগুলোই উঠে এলো যে প্রথমত আমাদের দেশের দুজন নেতা নেত্রীর কথা তুলে ধরলাম। এক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন দেশের সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন, আর একজন ভাষার ফুলঝুরির মাধ্যমে বাংলা সংস্কৃতিকে অবনমন করছেন। আমরা তুলে ধরলাম যে যেভাবে একজন ভ্রষ্টাচার কিভাবে এই দেশে, এই রাজ্যে
ভরে ভরে গেছে। কারণ আপনারা দেখেছেন যে যেভাবে পার্থ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা সম্পত্তি উদ্ধার হয়েছে, গহনা উদ্ধার হয়েছে, বা অনেক দলিল কাগজপত্র উদ্ধার হয়েছে, যেভাবে গরু পাচার চক্রে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইডি। সুতরাং এই দুর্নীতি, এই যে ভ্রষ্টাচার থেকে বাংলা কিভাবে মুক্ত হবে? তার সাথে সাথে পরিবারবাদ, যেখানে ট্যালেন্ট, প্রতিভাকে অসম্মান করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। এই ট্যালেন্ট বা প্রতিভার মূল সর্বনাশের কারণে এই পরিবারবাদ তথা ভাই ভাতিজাবাদ, যেখানে মাত্র দুটো পার্টি এই মুহূর্তে ভারতবর্ষে পরিবারবাদ থেকে মুক্ত রয়েছে, এক বিজেপি, এক কমিউনিস্ট। সুতরাং দর্শক, এই বাঙালি তথা বাংলা সমাজকে, বাঙালিদেরকে আস্তে আস্তে করে ভাবতে হবে যে কিভাবে বাংলা সংস্কৃতিকে বাঁচানো যাবে, কিভাবে এইভাবে ভাষার কলুষিত থেকে বাংলাকে মুক্ত করা যাবে, কিভাবে এই দুর্নীতি থেকে বাংলা সমাজকে উন্নীত করা যাবে, কিভাবে কিভাবে এইভাবে পরিবারবাদ থেকে বাংলাকে মুক্ত করতে পারবে। দর্শক, কি বলবেন, আদেও কি এই বাংলা তথা পশ্চিমবঙ্গ পরিবারবাদ, দুর্নীতিবাজ থেকে মুক্ত হবে? এই পরিবারবাদী রাজনেতাদের থেকে বাঙালি সমাজ মুক্তি পাবে? এই দুর্নীতিবাজ নেতা নেত্রীদের, মাফিয়াদের থেকে, ধান্দাবাজ নেতা নেত্রীদের থেকে এই বাংলা, পশ্চিমবঙ্গ কি আদেও মুক্তি পাবে? দর্শক, এই বিষয়ে কমেন্ট করবেন যদি মনে হয় যে সত্যি পশ্চিমবঙ্গের জন্য দুর্নীতি এবং পরিবারবাদ থেকে মুক্তি পাওয়া কতটা জরুরি বলে মনে করেন। দর্শক, আমাদের অনুরোধ, যদি আপনাদের আমাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনাদের এই ভালোবাসাই আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। দর্শক, আবার দেখা হবে নিত্য নতুন কোনো নতুন প্রতিবেদনের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।